হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেদওয়ান ভাই, কি অবস্থা? ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আজকে কি আমাদের সলভ ক্লাস হবে নাকি ওই যে M6 এর উপর ক্লাস হবে? M6 আচ্ছা, পরীক্ষা দেন নাই? পরীক্ষা দিলাম তো ভাই। ওই যে আপনি তো বলছিলেন ডিসকাউন্টের অঙ্কটা আসবে, ওটা তো আসে না। হ্যাঁ। তারপরে কি জানি বলে সেটের ইন্টারেস্টের অঙ্ক বেশি আসছে। আপনি ওই ওই ম্যাথটা আসে নাই? না ভাই, ওটা আসে না। কি বলেন? দাঁড়ান। 7 নাম্বার ম্যাথটা কি ছিল আপনাদের, মনে আছে? সিনট্যাক্স সিমেন্টের কোনো ম্যাথ ছিল? হ্যাঁ ভাই, সিনট্যাক্স সিমেন্টের ম্যাথ ছিল। তো ওইটা কেমনে করছেন? ওটা দেই নাই আমি। দাঁড়া। এই তো কোশ্চেন বোঝেন না আর কি। ঠিক আছে, আমরা 2 মিনিট দেরি করে 2 মিনিটে শুরু করে দিব। আচ্ছা ভাইয়া, আমার ওই যে সেটের ম্যাথ গুলা করতে একটু প্রবলেম হচ্ছে। ওই যে ভেন ডায়াগ্রামের ম্যাথ গুলা, ওটা কিভাবে প্র্যাকটিস করা যায় কাইন্ডলি একটু যদি বলতেন। আচ্ছা, আমি জাস্ট আসছি, আমি 20 সেকেন্ড আসছি। Okay. ওকে, হ্যাঁ রেদওয়ান ভাই বলেন, কিসের সমস্যা আপনার? আমার ভেন ডায়াগ্রামের যে ম্যাথ গুলা আসে সেগুলোতে একটু প্রবলেম হচ্ছে, সেটের ম্যাথ গুলো। ওকে, ঠিক আছে, আমি একটা ফাইল দিব না। 3 সেটস, 3 সেটস, টু সেটস এর গুলোতে প্রবলেম হয় নাকি শুধু 3 সেটস গুলোতে প্রবলেম হয়? দুই সেটের আজকে যে কোশ্চেনটা আসছে এটাতে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে প্রবলেম হচ্ছে। লাইক আমি যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে এখানে বলতেছে যে ইন এ গ্রুপ অফ 100 স্টুডেন্টস 45 প্লে ফুটবল, 38 প্লে ক্রিকেট, ইফ 72 স্টুডেন্টস প্লে এদার ফুটবল অর ক্রিকেট অর বোথ। এই যে এই জায়গাটা, লাইক আমরা আগে ম্যাথ করছি যে প্লে, মানে বোথ অথবা হচ্ছে কোনোটাই খেলে না। বাট এখানে কোশ্চেনটা ফুটবল অর ক্রিকেট অর বোথ, মানে তিনটা জিনিস এখানে বলা, মানে এটা দিয়ে কি বুঝবো? এটার মানে বোঝাইছে হলো টোটাল ওইখানে
28 জন স্টুডেন্ট, তারা হলো ফুটবল বা ক্রিকেট কোনোটাই খেলে না। এখানে এই জিনিসটা বুঝাইছে। আচ্ছা। কথা বুঝছেন? 72 জন স্টুডেন্ট আছে যে ফুটবল আর ক্রিকেট যে কোনো একটা অথবা দুইটাই খেলে। এখানে কিছু আছে যারা শুধু ফুটবল খেলে, কিছু আছে যারা শুধু ক্রিকেট খেলে, কিছু আছে দুইটাই খেলে। এই জিনিসটাই বুঝাইছে এখানে। বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা ভাই, এই ম্যাথ গুলো কি ব্যান ডায়াগ্রাম দিয়ে করা ইজি নাকি হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে করাটা ইজি? আহ, দুই ভাবেই করা যায়, দুই ভাবেই ইজি। ওই ফর্মুলা দিয়ে করলে আপনি দ্রুত করতে পারবেন। ভেন ডায়াগ্রাম আঁকানোর জন্য তো একটা জায়গা লাগে। জি। এই তো। আর তাহলে কি ভাই আমরা প্রফিট লস আর পার্সেন্টেজের সলভ ক্লাসটা কি থার্সডে তে পাবো? হ্যাঁ, কি? প্রফিট লস আর পার্সেন্টেজের মানে হচ্ছে সলভ ক্লাসটা কি থার্সডে তে পাবো? প্রফিট লস স্যার? মানে আমাদের লেকচার 4 and 5 এর মানে সলভ ক্লাসটা কবে পাবো? ও, নেক্সট উইক। সানি ভাই, আপনার প্রশ্নটা বুঝলাম না, আপনি কি বুঝেন নাই? আমি তো আসলে কোনো ম্যাথ করাই নাই, তো কনফিউজড হয়ে গেলাম। আমি তো রিদন ভাইয়ের একটা কোয়েরি ছিল ওইটা, যে উনি বোঝেন নাই যে ও, এখানে বলছে যে 72 স্টুডেন্টস প্লে ইদার ফুটবল অর ক্রিকেট অর বোথ। এটার মানে রিদওয়ান ভাই জিজ্ঞেস করেছিলেন যে এটার মানে কি। এটার মানে হলো 72 জন স্টুডেন্ট আছে টোটাল, ওই ক্লাসে 100 জন স্টুডেন্টের মধ্যে থেকে 72 জন স্টুডেন্ট আছে যারা শুধু হয়তো ফুটবল খেলে, অথবা হয়তো শুধু ক্রিকেট খেলে, অথবা ফুটবল ক্রিকেট দুটাই খেলে। তার মানে বাকি যে 28 জন থাকলো, সে বাকি 28 জন কোনোটাই খেলে না। এই তো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, চলেন আমরা ঢুকে একটু রেশিও প্রপোর্শনের কথা বলি। হোয়াট ইজ রেশিও? রেশিও হলো, ধরেন একটা টোটাল আছে, কোন একটা কিছু টোটাল আছে, সেই টোটালটাকে যদি দুই ভাগ বা তিন ভাগ করা যায়, তাহলে সেই ভাগগুলোকে টোটালের টোটালের সেই ভাগগুলোকে দেখানো যে এটা কত ভাগ আছে। যেমন ধরেন টোটাল যদি 7 থাকে, সেই 7-এর মধ্যে যদি রেড আর ব্ল্যাক, এখন যদি এই 7টা বলের মধ্যে যদি 3টা বল যদি রেড থাকে আর 4টা বল যদি ব্ল্যাক থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3:4। ঠিক আছে? এইটা অন্য কিছুই না, এটার আগের যে ফর্মটা, সেই ফর্মটা হলো যে 3/7, মানে 7টার মধ্যে, টোটাল 7টার মধ্যে 3টা রেড আর
4/7 মানে টোটাল 7টার মধ্যে 4টা রেড। তো এখন এইখান থেকে যেহেতু এখানে ডিভিশন আছে, নিচ থেকে 7 ক্যান্সেল হয়ে যায় দুই পাশে, দ্যাটস ওয়াই 3:4 আসে। এটা বোঝা গেল নাকি গেল না? এখান থেকে আমরা আলাদা করে আবার লিখতে পারি সেম যেটা লিখছিলাম, যে এটা 3/7 আর এটা 4/7। যখন আমরা 3/7 এবং 4/7 হিসেবে লিখবো, তখন আমরা এক্সাক্ট বলে দিচ্ছি। এখানে কিন্তু এক্সাক্ট নাই, এখানে 3:4। এখন রেড বল 3টাও হতে পারে, 6টাও হতে পারে, ব্ল্যাক বল 4টাও হতে পারে, 8টাও হতে পারে। যদি এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিই, 6, 8। সো দেয়ার ইজ নো ফিক্সড নাম্বার হিয়ার। আবার কিন্তু যখন এখানে আসবো 3/7 আর 4/7 বলবো, তখন এটা ফিক্সড। এই জায়গাটাতে বলছে যে ওকে 7 এর মধ্যে 3টা রেড বল, ব্ল্যাক এর 7টার মধ্যে, টোটাল 7টার মধ্যে 4টা ব্ল্যাক বল। সো এইটা আমাদের ফিক্সড করা আছে। এটাকে আমরা আরো একভাবে ফিক্সড করতে পারি, একদম নাম্বারে নিয়ে আসতে পারি। যখন এরকম ইয়ে থাকবে, যেমন ধরেন যখন এরকম রেশিও থাকবে, তখন ফিক্সড নাম্বারে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো একটা ভেরিয়েবল মাল্টিপ্লাই করে দিতে হয়। সো 3x and 4x। সো দিস ইজ দ্য থিং। এই রেশিওকে নিয়ে আপনি যখন রেশিওকে এইভাবে আপনি এটাকে কি বলে, যে আপনি একদম কোয়ান্টিফাই করতে পারেন একটা রেশিওকে। আচ্ছা, এটা গেল। এখন হোয়াট ইজ প্রপোর্শন? প্রপোর্শন হলো, ধরেন এ আর বি আছে, এটা দুইটা রেশিও, আর 2 আর 3 আছে দুইটা রেশিও। এই দুইটা রেশিওকে যখন আপনি ইকুয়াল দিয়ে লিখবেন, তখন এটাকে আমরা বলবো প্রপোর্শন। যখন দুইটা রেশিও যখন ইকুয়াল দিয়ে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হয় প্রপোর্শন। এখন সেই প্রপোর্শনের জায়গা থেকে এই প্রপোর্শনকে আমরা আরো একভাবে লিখতে পারি। ইকুয়ালের জায়গাটা ডাবল রেশিও দিয়ে লেখা যায়। ডাবল রেশিও কেমন? এইভাবে লেখা যায়, এটাকে প্রপোর্শন বলা হয়। হাউএভার এটা শুধু আপনার জানার জন্য বললাম, এটা পরীক্ষায় টেস্ট করা হয় না। পরীক্ষায় যেটা টেস্ট করা হয় সেই দিকে যাচ্ছে। পরীক্ষায় টেস্ট করা হয় সাধারণত দুইটা রেশিও দেয়া থাকে, সেই দুইটা রেশিওকে আমরা কিভাবে আমরা ডিল করতে পারি সেই জায়গাটা। যেমন ধরেন আমি যদি বলি যে পিয়ার কিউ is equal to দেয়া আছে ফর এক্সাম্পল 5:7। আবার আরেকটা জায়গায় পিয়ার কিউ দেয়া আছে 2:5, রাইট? সো এখন এই জায়গাটাতে যদি আপনি চিন্তা করেন যে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট, রেশিওর ইকুইভ্যালেন্ট করা। রেশিওকে ইকুইভ্যালেন্ট করা যায় কিভাবে, বা রেশিওকে ইকুইভ্যালেন্ট করে আমার লাভটা কি? রেশিওর ইকুইভ্যালেন্ট করে লাভটা বলবো আগে। রেশিওকে ইকুইভ্যালেন্ট করা বোঝায় মানে হলো যে দেখেন এইখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স 2, এখানে এই দুটার ডিফারেন্স কত 3। যখন এরকম এই দুটার ডিফারেন্স যখন ভিন্ন থাকে, তখন আমাদের ওই রেশিওকে আমরা ইকুইভ্যালেন্ট রেশিও বলতে পারি না। তো ওইটাকে ইকুইভ্যালেন্ট রেশিও করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো এই দুইটার ডিফারেন্স সেম করতে হবে। এখন এই দুইটার ডিফারেন্স সেম করার কারণে এখানে আরেকটা জিনিস উল্লেখ্য, সেটা হলো যে এইখানকার ডিফারেন্স হলো 3 আর এইখানকার ডিফারেন্স হলো 2। যখন যখন একটা ইকুইভ্যালেন্ট রেশিও হবে, দুইটা রেশিও যখন ইকুইভ্যালেন্ট হবে, তখন এই যে ডিফারেন্স আর এই ডিফারেন্স এই দুইটা ইকুয়াল হবে। এই দুইটার যে ডিফারেন্স আর এই যে দুইটার যে ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স ইকুয়াল হবে। এখন এটাকে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট করতে পারি? খেয়াল করেন, এখানে আছে 2 আর এখানে আছে 3। তার মানে এই 2 দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, আর এই 3 দিয়ে এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে। কখনোই এই দুইটা নেবেন না, এই দুইটা নেবেন। আচ্ছা, তাহলে 15:21 আর 4:10। তো খেয়াল করেন, এখন এখানকার ডিফারেন্স হলো 11, এখানকার ডিফারেন্সও 11, আবার এখানকার ডিফারেন্স কত 6, এখানকার ডিফারেন্স কত 6।
ইকুয়াল হয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে এই দুইটা রেশিও ইকুইভ্যালেন্ট। নাও এটা 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 কারো কনফিউশন ভাই আছে? এটা একটু আবার বুঝান, একটু বুঝি না এটা। কে আপনি? বিকি 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 দাস। বিকি দাস ভাই, ঠিক আছে। এটাকে বলা হয় হলো রেশিওর ইকুইভ্যালেন্ট করা, ঠিক আছে। রেশিওর ইকুইভ্যালেন্ট করতে গেলে আমরা দুইটা রেশিও থাকে, সেই দুইটা রেশিওর মধ্যে প্রথম রেশিওর দুইটার মধ্যে যে ডিফারেন্স, সেকেন্ড রেশিওর দুইটার মধ্যে যে ডিফারেন্স, সেই দুইটা ডিফারেন্স ইকুয়াল করতে হয়। সেই দুইটা ডিফারেন্স ইকুয়াল করার জন্য আমরা যেটা করি, 5 থেকে 7 এর ডিফারেন্স হলো 2, 2 থেকে 5 এর ডিফারেন্স হলো 3। তাহলে আমরা এই যদি ইকুয়াল করতে চাই তাহলে এই ডিফারেন্স দিয়ে একে মাল্টিপ্লাই করবো, এই ডিফারেন্স দিয়ে একে মাল্টিপ্লাই করবো। যদি দুইটা এরকম ডিফারেন্ট নাম্বার হয়, আই মিন কোপ্রাইম নাম্বার হয় আর কি, যে এক ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর না থাকে। কমন ফ্যাক্টর থাকলে কি হয় সেটা দেখাবো। কমন ফ্যাক্টর থাকলে কি হয় সেটা দেখাই দিই। ধরেন 1:5, আর আরেকটা আছে হলো 2:2, না 3:5, 5:7, ঠিক আছে। এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স কত 4, এখানে ডিফারেন্স কত 2। তাহলে আমরা যেটা করব, যে এই যে যেটা ছোট সেটা দিয়ে একে ডিভাইড করব। একে ডিভাইড করলে কত হয়? 4 হয়। তাহলে 2 হয়, সেই 2 দিয়ে এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, সোজা কথা। এখানে 4 আছে, এখানেও 4 বানানো লাগবে। 4 বানাইতে হলে কি লাগবে? এর সাথে 2 গুণ করতে হবে। এর সাথে 2 গুণ করা মানে হলো এই দুটোর সাথে 2 গুণ করা। তারপর আমি এখানে এইটাই সেম রাখলাম, আর এখানে 2 গুণ করে দিলে 10 আর 14, ঠিক আছে। এখন দেখেন এখানকার ডিফারেন্স, এখানকার ডিফারেন্স 4, এখানকার ডিফারেন্স 4, এখানে 9, এখানেও 9। সো দিস ইজ দ্য থিং। এইভাবে আপনি দুটো রেশিওকে ইকুইভ্যালেন্ট করতে পারেন। এখন এখানে আমরা ঠিক সেটাই করলাম। এই জায়গাটাতে আমরা আগে ছিল 5:7, এখন এই 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 15:21 হলো, যার কারণে এদের মধ্যে ডিফারেন্স হলো 6। এখানে আগে ছিল 2:5, একে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো 4:10। সো এখন দেখলাম যে এই দুটার মধ্যে যে ডিফারেন্স 6, এই দুটার মধ্যে ডিফারেন্স 6, এই দুটার মধ্যে ডিফারেন্স 11, এই দুটার মধ্যে ডিফারেন্স 11, মানে এই রেশিও গুলো ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাই বুঝছি এখন। ওকে, ধরেন এখন আমি যদি বলি যে এই যে পিকিউ এর দুইটা ভ্যালু, এই পিকিউ এর এই দুইটা ভ্যালু ছিল হলো আপনার কস্ট প্রাইস, ঠিক আছে। আর যে এই যে দুইটা পিকিউ এর ভ্যালু, এই দুটো পিকিউ এর ভ্যালু ছিল সেলিং প্রাইস। তার মানে আপনি কি বলতে পারেন যে পি এর কস্ট প্রাইস হলো 15, আর কিউ এর কস্ট প্রাইস হলো 21। আবার পি এর সেলিং প্রাইস হলো 4, কিউ এর সেলিং প্রাইস হলো 10। এখন এটা দিয়ে কি বোঝা যায়? আপনি এই জায়গায় বলতে পারতেন না। কেন পারতেন না? কারণ হলো যে এই যে পি এর যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, ধরেন এরকম বলা আছে যে পি পি কে যে বিক্রি করে, পি এর বিক্রি করে যে পরিমাণ লস হয়, কিউ কে বিক্রি করেও ঠিক সেই সেই পরিমাণই লস হয়। ধরেন এরকম একটা কথা বলা আছে যে পি কে বিক্রি করে যে পরিমাণ লস হয়, কিউ কে বিক্রি করেও ঠিক সেই পরিমাণ লস হয়। এখন এইখানকার এটা ছিল পি এর কস্ট প্রাইস, এটা ছিল পি এর সেলিং প্রাইস, তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত? 3। আবার এটা ছিল কিউ এর কস্ট প্রাইস, এটা ছিল কিউ এর সেলিং প্রাইস, তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত? 2। তার মানে তো এটা তো আপনার ইকুয়াল না। এখানে তো সেলিং প্রাইস আর কস্ট, আপনার এখানে লসের অ্যামাউন্ট, ঠিক আছে। ভাই কথা কিছু শোনা, শুনি নাই এর মধ্যে। এর মধ্যে কিছু বলি নাই, দেখেন। সো এখন পি এর কস্ট প্রাইস যদি 15 হয়, পি এর সেলিং প্রাইস যদি 4 হয়, তাহলে আপনার 11 টাকা হয় হলো আপনার লস। সিমিলারলি কিউ এর কস্ট প্রাইস যেটা হয়, কিউ এর সেলিং প্রাইস যেটা হয়, দেখেন এই দুইটার মধ্যে ডিফারেন্স 11। আগে কিন্তু ছিল 2 আর 3, এখন এখানে দুইটা ইকুয়াল। সো আমরা এখন বলতে পারি যে ওকে, পি এর যে লস হয়েছে যে পরিমাণ,
কিউ এর লসও সেম পরিমাণ হয়েছে। এখন এই কথা বলে আমরা বলতে পারি যে ওকে আমরা এখন তাহলে আহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি আমাকে বলো যে কিউ এর কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কত, তাহলে কিউ এর কস্ট প্রাইস অফ কিউ ইজ টু কস্ট প্রাইস অফ সেলিং প্রাইস অফ কিউ ইজ ইকুয়াল টু কত, 21:10। ঠিক আছে, এইটা দিস উইল বি দ্য আনসার। ব্যাপারটা বোঝা গেল নাকি গেল না? জি ভাই, সাময়িকভাবে বুঝেছি। ভেরি গুড। এই ছোট ছোট বিন্দু কণা, ছোট ছোট বিন্দু কণা না, ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু জল ভাইয়া। হ্যাঁ, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। তো আপনি সাময়িকভাবে বুঝতে বুঝতেই আপনি অনেক, এটা কি পার্মানেন্টের বাংলা কি, মানে আহ স্থায়ী। পুরোদমে বুঝে যাবেন, স্থায়ী। স্থায়ী ভাবে বুঝে যাবেন। এক্স্যাক্টলি। কনফিউশন থাকলে বলেন, আর যদি কনফিউশন না থাকে, কনফিউশন না থাকলে আপনি প্র্যাকটিস টেস্টের 24 নম্বর ম্যাথটা দেখেন। প্র্যাকটিস টেস্টের 24 নম্বর ম্যাথটাই ডিসকাস করলাম এতক্ষণ। হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। বুঝছেন নাকি বোঝেন নাই ম্যাথটা? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এবার এই ইকুইভ্যালেন্টের আরো একটা ব্যাপার আছে। ধরেন এবার আমরা ইকুইভ্যালেন্ট না করি, ইকুইভ্যালেন্টের আরো কিছু জায়গা আসবে, এই জায়গাগুলো তখন আরো এক্সটেন্সিভলি ডিসকাস করা হবে। ইকুইভ্যালেন্ট নিয়ে বেসিক্যালি কিভাবে আপনি ধরেন ইউ ক্যান প্লে উইথ রেশিও, তার আর একটা অ্যাপ্রোচ হলো ধরেন এরকম একটা ব্যাপার আছে যে আপনার একটা, তখন তো বললাম যে রেড মার্বেল আর ব্ল্যাক মার্বেলের, ধরেন রেড মার্বেল আর ব্ল্যাক মার্বেলের রেশিও দেওয়া আছে 3:5। তারপর আপনার বলছে যে এই যে রেড মার্বেলটা 20% বেড়ে যায়, রেড মার্বেলটা 20% বেড়ে যায়, এবং ওই বাড়ার কারণে ব্ল্যাক মার্বেল 5 ইউনিট, এক্স্যাক্টলি 5 ইউনিট বাড়ে। ব্ল্যাক মার্বেলটা বাড়ে হলো 5 ইউনিটস। কিন্তু এই বাড়ার পরে যেটা দেখা যায় সেটা হলো যে তাদের রেশিওটা, এখানে যেটা ছিল সেই রেশিওর মানে সেম রেশিওকে আপনি ধরেন এটাকে আহ, যদি চিন্তা করেন যে এই রেশিওটার সাথে ধরেন যে কোনো একটা নির্দিষ্ট মাল্টিপ্লায়ার যোগ গুণন হয়ে
বড় হয়ে গেছে জাস্ট, এছাড়া অন্য কোনো চেঞ্জ আসে নাই। মানে সেম রেশিওকে যদি আপনি এটাকে কি বলে, রেশিওকে যদি আপনি রিডিউস করেন বা সিম্পলিফাই করেন তাহলে ঠিক 3:5 আসবে। প্রশ্নটা বোঝা গেছে? আরেকটু যদি কানেক্ট করতে। বললাম যে ধরেন রেড মার্বেল আর ব্ল্যাক মার্বেল আর রেশিও দেওয়া আছে 3:5। এখন রেড মার্বেল 20% বেড়ে গেল, 20% বেড়ে যাওয়ার কারণে আপনার ব্ল্যাক মার্বেল 5 ইউনিটস বেড়ে গেল, কিন্তু তারা বেড়ে যাওয়ার পরে এই যে রেশিওটা, এই রেশিওটা সেম থাকলো। ঠিক আছে, তাহলে এইটুকু এইটুকু জায়গা বোঝা গেছে কিনা? জি ভাই। এছাড়া 24 এটা কত আসে রেশিওটা? কি 24 নম্বর অঙ্কের রেশিওটা কত ছিল এটা? উত্তরটা উত্তরটা ছিল হলো 21:10। 21:10। এটা কি ইংল্যান্ড? মানে হুম, ই। আচ্ছা, যেমন ধরেন আমি যদি এখানে এর সাথে 5কে যোগ করে দিই তাহলে 10 আসলো। ঠিক আছে, আমি আপনাদেরকে এক্স দিয়ে এটা করা যায়, এক্স দিয়েও করতে পারেন চাইলে। আচ্ছা, দেখাচ্ছি আগে। সো 5 যোগ করলে, এর সাথে 5 যোগ করলে 10 হইলো। খুব ভালো কথা। 10 যদি হয় তাহলে বলছে কি, বলছে যে এখন এইটাকে, এই রেশিওটা, এখানে তো আবার রেড টু ব্ল্যাকে আসবে, এই রেশিওটা যে সমান অনুপাতে, সমান অনুপাতে বাড়বে। তার মানে এখানে 10 হলে 5 এর কত গুণ বাড়লো? 5 এর 2 গুণ বাড়ছে। তো এখানে হচ্ছে 3 এর কয় গুণ বাড়বে? 6 গুণ বাড়বে। এই যে 3 থেকে 6 এইটুকু ডিফারেন্স কতটুকু? 20%। এই যে এখানে 20% বেড়ে গেছে, সেই 20% ইকুইভ্যালেন্ট টু হবে হলো এই 3। এই যে 3 থেকে 6 এর মাঝখানে যে ডিফারেন্স, সো সেই 3 হবে। তাহলে 100% ইকুইভ্যালেন্ট কত? তাহলে 100% ইকুইভ্যালেন্ট হলো 3 into 100 divided by 20 is equal to 15. So this is the thing. এটা যদি আপনি দেখতে চান, এটা প্র্যাকটিস টেস্টের 20 নম্বর দেখেন, কোশ্চেনটা পড়েন, তারপরে আপনি জাস্ট অ্যাপ্রোচটা দেখেন। রেশিওর এক একটার এক এক রকম অ্যাপ্রোচ। সো এইটার অ্যাপ্রোচ দেখায়, অ্যাপ্রোচের মাধ্যমে আপনাকে ব্যাপারটা বুঝাই দেওয়া লাগবে। কোথাও না বোঝা গেলে বলবেন। বোঝা গেছে? জি ভাই। 21 নাম্বার দেখেন। এখানে বলেছে যে 87 balls আছে ইন দ্য জার, ওটা আমাদের পরের কথা। বলছে যে প্রত্যেকটা বলই অ্যাটলিস্ট একটা কালারে কালার করা আছে। সেটা ধরেন আপনার রেড কালার অথবা গ্রিন কালার, কিন্তু একটা জায়গা আছে, সেটা হলো যে কিছু বল বোথ কালারেও করা আছে। ব্যাপারটা এরকম যে কিছু রেড থাকবে, কিছু কালার ব্ল্যাক থাকবে, আর কিছু বোথ থাকবে, এরকম আর কি। আচ্ছা, এখন বলছে যে ইট ইজ অবজার্ভ দ্যাট
2/7 of the balls that have red color also have green color. মানে হলো যে বলগুলোর মধ্যে রেড কালার আছে, ধরেন 7টা বলের মধ্যে রেড কালার আছে, এই 7টার মধ্যে 2টা বলের সাথে রেডের পাশাপাশি গ্রিনও আছে। তার মানে ওই দুইটা বলে বোথ আছে। তার মানে এটাকে যদি আমরা রেশিও দিয়ে লিখি তাহলে এটাকে লিখতে হয় এইভাবে, বোথ ইজ টু রেড ইজ ইকুয়াল টু 2:5। কারণ কি বললো 2/7, প্রথমে দেখাইলাম যে এটাকে কিভাবে লিখতে হয়। 2/7 মানে হলো 7টা বল যদি রেড থাকে তাহলে তার মধ্যে থেকে 2টা বলের সাথে রেডের পাশাপাশি গ্রিনও আছে, তার মানে 2টা বল পড়বে বোথের ঘরে। সেই বোথ, তাহলে বোথ ইজ টু রেড। রেড তাহলে 7টার মধ্যে থেকে 2টা যদি বোথ হয়ে যায় বাকি 5টা থাকবে রেড এর মধ্যে। ঠিক পরবর্তীতে আবার আছে while 3/7 of the balls that have green also have what red. সো তার মানে এখানে 3টার আছে বোথ কালার এবং বাকি 4টা যাবে গ্রিনের ঘরে। সো আমি যদি এখানে এখন গ্রিন কে লিখি, গ্রিন ইজ টু both is equal to 3:4। এটা আসলে আমাদের অবস্থা। এই জায়গাটাতে এসে একটা রেশিওর একটা ব্যাপার বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া বোথে 3টা হবে না? কোশ্চেনটা আবার বলেন, কি 3টা হবে? দেখো বলছিলাম যে while 3/7 of the balls that have green, এখানে ভাই বোথের ঘরে 3টা হবে না? 3টা বল হবে না নাকি গ্রিনে 4টা হবে? ও থ্যাংক ইউ। ভাইয়া এটা কিভাবে বুঝছি? হ্যাঁ, মানে কোনখানে বোথে কত হবে আর গ্রিনে কত হবে এটা কিভাবে বুঝছি? এখানে কি বলা আছে প্রথমটার কথা চিন্তা করেন। প্রথমে বলছে যে 2/7 of the balls, 2/7 of the balls that have red color also have black color, also green color। এটার মানে কি বলেন তো, আপনার কাছে কি মনে হয়? কোথায় চলে গেছে নাকি আপু? না ভাইয়া বলছি, এখানে হচ্ছে 2/7 of the balls that have, মানে হচ্ছে 2টা রেডও হবে আবার গ্রিনও হবে। হুম, আর আর 3/7 of the balls that have, 2টা রেড হবে গ্রিন হবে, বাকি কি হবে? টোটাল তো 7টা, তার মানে বাকি যে 5টা থাকছে হুম, সেই 5টা কি হবে? গ্রিন নাকি বোথ? রেড। রেড। তাহলে তো আপনি বুঝলেন যে বোথ আর রেড বুঝছে কিভাবে? এইভাবে তো বুঝছে। আবার যখন পরেরটা করছি তখন হচ্ছে 3/7 of the balls, তার মানে হচ্ছে 3টা যেটা আছে সেটা হচ্ছে বোথ। আর জি ভাইয়া বুঝেছি। ওকে, এই জিনিসটা বোঝেন এখন। এটা লেকচার 4-এ মনে হয় দেখাইছিলাম, আবার দেখেন। এরকম দুটো রেশিও আছে, a:b is equal to 2:3 আর b:c is equal to 4:5। এখন এটাকে এইভাবে লিখতে হবে, a:b:c। এটা কিভাবে করতে হবে? বি সমান করতে হবে। এক্স্যাক্টলি, b সমান করতে হলে এর সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর একটা 4 দিয়ে। এর সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা তো হলো কমন ব্যাপার, আপনি দ্রুত করতে পারবেন আপনি যদি এই রিলেশনশিপটা বুঝবেন যে আচ্ছা এখানে বি আছে 2টা। আচ্ছা ভালো, তার মানে লেফট সাইডে আছে এ, ঠিক আছে, আর রাইট সাইডে আছে সি, আর মাঝখানে বি আছে। এখন আপনি এই 2টাকে মাল্টিপ্লাই করবেন 8,
এটা এই 6 দুটাকে বাই মাল্টিপ্লাই করবেন 29 হয় না উত্তরটা? 12, আর এটার সাথে মাল্টিপ্লাই করবেন 15। এই জায়গায় যদি আপনি করেন তাহলে আপনার কি আসে, গ্রিন ইজ টু বোথ ইজ টু রেড। তো যখন এরকম থাকবে তখন এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে 8। এইখানে দেখেন, এইখানে ছিল হলো এইদিকে ছিল কমনটা ব্ল্যাক বিবি, এইখানে কমন আছে এইদিকে বোথ বোথ, তার মানে মাল্টিপ্লাই করা হবে এই দুইটাকে 6, আর এই দুইটা 15। সো এইটা হলো। এখন বলছে যে বোথ তাহলে কয়টা আছে, বোথ কয়টা আছে, বোথ বের করার জন্য এই যে বোথের পার্টটা নিতে হবে আর নিচে সবগুলোকে যোগ করতে হবে, which becomes 6/29. This is the answer. না বোঝা গেলে একটু বলবেন। বোঝা গেলেও বলবেন। ভাই একটু আবার বলবেন ওমর ভাই, এই যে বিশেষত বোথ রেড, ফার্স্ট যে রেড এবং বোথ কালারের যে ইয়েটা রেশিওটা লিখেছেন 2:5, পরেরটাতে গ্রিন কালারটা আগে লিখেছেন কেন? সেটাও একই ধারাবাহিকতা বজায় থাকে না কেন? বোথ এই ইজ যে টু গ্রিন সেটা না এই হয়ে গ্রিন ফাংশনটা ইজ টু বোথ হয়েছে কেন? এই ফাংশনটা তৈরি করার জন্য, তিনটা যেন একসাথে লিখতে পারি। এই ফাংশনটা দেখেন, A is to B, B is to C, both is to green, both is to red, green is to both, এই ক্রস ফাংশনটা তৈরি করার জন্য। ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে আগের ইকুয়েশনটাতে আপনি 2 multiplied 4 and then 2 multiplied 4 ছিল, বাট অরিজিনাল ম্যাথ ইকুয়েশনতে আপনি একটু উল্টা করে ফেললেন না, এখানে 4 গুণ দেওয়ার কথা ছিল। ও সরি সরি, আই গট ইট সরি। পরের ম্যাথে যাই তাহলে। জি ভাই। Great, thank you. You just saved the world. বাইশ নম্বরে বলা আছে, trader made two different grades of mixture, one containing mkg of melphin and mkg of water, and the other mixture containing mkg of melphin, 2 mkg of water. দুইটা মিক্সচার আছে, একটাতে mkg of melphin এবং mkg of water দিয়ে। তাহলে প্রথমটাতে আছে হলো melphin and water, এটা হলো প্রথমটা, m is to m, eventually 1 is to 1। আর সেকেন্ডটাতে আছে হলো melphin আর ওয়াটারে 2m is to m is equal to 2 is to 1। এখানে বলেছে যে both the mixture were completely sold out. Revenue from selling the mixture were the same. If the selling price of the first mixture ভাইয়া also ম্যাথ এটা কি 7 নাম্বার স্লাইডটা? slide, হ্যাঁ, ম্যাথ কোন লেকচারটা করাচ্ছেন? আমি তো পাচ্ছি না। 7 নাম্বারটা কি? can anyone help her? 6 নাম্বার। এটা M6। MC6? হ্যাঁ। সরি, আমি 7 নাম্বারটা দেখছি। ওকে ভাই। ভাই 400 হয় না?
হুম এখানে বলা আছে কি রেভিনিউজ ফ্রম দ্য সেলিং দ্য মিক্সচার ওয়ার দ্য সেম। হ্যাঁ, সো এখন এখানে বললো যে ঠিক আছে, এখানে মেলফিন এম পরিমাণ ছিল, এখানে মেলফিন আর ওয়াটার সমান সমান ছিল, এখানে মেলফিন ওয়াটারের চেয়ে বেশি আছে, দ্বিগুণ, কিন্তু দুইটা থেকে রেভিনিউ সেম আসলো। ওকে, if the selling price of the first mixture was 600 per kg, ভাইয়া what was সেকেন্ডটা the 2m/m হবে নাকি m/2m হবে? কারণ ওয়াটার ছিল 2 কেজি। জি ভাই। থ্যাংক ইউ। ওকে, তার মানে দুইটাতে মেলফিন সমান পরিমাণে ছিল। তাহলে যদি সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট মিক্সচার ওয়াজ টাকা 600 পার কেজি, মানে প্রথম মিক্সচারের যদি আমরা পার কেজি কস্ট ছিল 600 টাকা, তাহলে হোয়াট ওয়াজ দ্য পার কেজি সেলিং প্রাইস অফ দ্য সেকেন্ড মিক্সচার ইন টাকা? ওকে, সো এখানে আমাদের যে বিষয়টা রাখতে হবে, ওয়াটারের তো কোনো দাম নাই, মেলফিনের দামের উপরে বেস করে আর কি। এখান থেকে মেলফিনের কতটুকু আছে? মেলফিন এটাতে হাফ পরিমাণ মেলফিন আছে, এটাতে আছে 1/3 পরিমাণ মেলফিন। তার মানে এটা প্রিপেয়ার করতে যে কস্ট লাগে, সেম সেম কস্ট কিন্তু এখানেও লাগছে, কিন্তু এইটাতে যে সেলিং প্রাইসটা, সেটাতে এর সেলিং প্রাইসের থেকে কম। এটা হলো মোট কথা, কারণ এখানে টোটাল পার্ট আছে 3টা, এখানে টোটাল পার্ট আছে 2টা। ওকে, কারণ এখানে ওয়াটার কম, এখানে ওয়াটার বেশি। আচ্ছা, অ্যাপারেন্টলি। সো এখন যদি আমরা করতে চাই, আমরা শুধু আমাদের দেখতে হবে হলো যে এই যে মেলফিনের পরিমাণটা, সেই মেলফিনের পরিমাণের উপরেই আসলে আমাদের প্রাইসটা ডিপেন্ড করবে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, প্রথমটা থেকে বললো যে প্রথমে মেলফিনের প্রাইস হলো 600 টাকা প্রথম মিক্সারের, তাহলে যখন মেলফিন প্রথম মিক্সারে হাফ ইউজ হয়েছে, এইটার সময় তার সেলিং প্রাইস ছিল কত? 600 টাকা। মানে ওই মিক্সচারে যখন মেলফিন হাফ পরিমাণ ছিল, তখন সেলিং প্রাইস ছিল 600 টাকা। মিক্সচারে যখন মেলফিন 1/3 থাকবে, তখন সেলিং প্রাইস কত হবে? 600 into 2/1 into 1/3. So eventually it will become 400. এটা যদি এখানে কি হইলো এটা যদি না বোঝেন, তাহলে বলেন যে বুঝেন না এটা, বা টোটাল জিনিসটা না বুঝলে বলেন। জি ভাই, লাস্টের জিনিসটা বুঝি নাই, কনভার্টের লাইনটা। এক্স্যাক্টলি, এটা দেখেন এখানে এটা কি হয়েছে, এটা হয়েছে হলো হাফের জন্য যদি 600 হয়, তাহলে একের জন্য কত হবে? 600/half। আচ্ছা ভাই, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করছেন। এক্স্যাক্টলি, 600 into 1/3 divided by half। এটাকে এখন ক্যালকুলেট করেন, দেখেন সেমিটি আসবে। ভাই একটা কথা বলি। বলবেন। আচ্ছা, আমরা তো ধরেন পানির তো এমনিতে কস্ট নাই কেনার জন্য ধরলাম, কিন্তু মিক্সচার যখন আমরা সেল করতেছি তখন তো পানি আর মেলফিন একসাথে বিক্রি করতেছি। হুম, তো সেক্ষেত্রে ওই প্রথম মিক্সচারে আমাদের পরিমাণ ছিল 2:3, তাহলে 6 into 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে তো হয়ে যায়। মানে এই জন্য আর কি, এটা আমি বুঝছি কিভাবে করছেন। তো ওইভাবে করলে তো কোনো সমস্যা নাই বোধহয়। না সমস্যা নেই। কারণ যখন বিক্রি করতেছি তখন তো পানি ফ্রিতে কিনলাম না ইতে কিনলাম, এটা তো আর দরকার নেই, কারণ মিক্সচার তো। দরকার নেই, এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, এটাই। এটা যদি বোঝা যায়, 23 নম্বর দেখ।
30 number আছে 1 year ago the ratio of salary of Abir and Rakib was 5:8. এক বছর আগে আবির আর রাকিবের রেশিও ছিল 5:8. So ratio between this year's and last year's salary of Abir is 28:25, and the same for Rakib is 23:20. If the sum of their present salary is taka 1184, the difference between their present salary is কত? ঘটনাটা কি বললো? ঘটনাটা বললো যে আবির আর রাকিবের গত বছরের যে স্যালারি ছিল সেই স্যালারির অনুপাতটা দেখিয়েছে, এবং তারপরে আবিরের আলাদা করে গত বছর আর এই বছরের স্যালারির অনুপাত দেখিয়েছে, এবং আবিরে এবং রাকিবেরও সেম গত বছর এবং এই বছরের স্যালারিটা দেখিয়েছে। আপনার ধরেন স্যালারির অনুপাতটা এখন একটা ব্যাপার হলো যে যদি আপনি ধরেন প্রথমে দিয়ে দিল রাকিব আবির আর রাকিবের লাস্ট ইয়ারের স্যালারি কত? 5:8 ছিল। 5:8। এখন যদি লাস্ট ইয়ারে আবিরের বলছে যে আবিরের গত বছর আর এই বছরের গত বছরের স্যালারির অনুপাত ছিল 28:25, আবিরের যদি গত বছর যদি 25 হয় তাহলে এই বছরে যদি 20 হয় 8, তাহলে গত বছরে যদি 1 হতো এই বছরে কত হতো? 28/25। গত বছর যদি 5 হতো তাহলে এবার কত হতো? 5 × 28/25। এই ব্যাপারটা বোঝা গেছে? ওই কি নিয়ম? না ভাই প্লিজ আরেকবার বলবেন 25-22 ব্যাপারটা। ঠিক আছে, আবিরের যদি গত বছর 25 হতো স্যালারি, এই বছরে তার 28 হয়েছে, তাহলে আবিরের গত বছর 1 হলে এই বছর কত হবে? 28/25। তাহলে আবিরের গত বছর 5 হলে এবার কি হবে? 5 × 28/25। বোঝা গেল না ওই নিয়ম? সেম রাকিবেরও সেম হবে। সো যেটা বোঝা যাচ্ছে সেটা হলো দুইজনের যদি আমি এখন এটা কি বের হচ্ছে, এটা হলো লাস্ট ইয়ার আর এটা হলো দিস ইয়ার, আর এই দুইটা তো এটা তো লাস্ট ইয়ারেরই। আচ্ছা এটা লাস্ট ইয়ার না, এটা তো আমরা এখন দিস ইয়ারের রেশিওটা বসাচ্ছি, এটা তো ফাইনালি দিস ইয়ার আসলো। তো দিস ইজ ফ্রম দিস ইয়ার। এখন তাহলে এই বছরে আবিরের স্যালারি কত পাইলাম আমরা এখান থেকে? 5 × 28/25। তার মানে গত বছরের স্যালারিটাকে নিচে রাখতে হবে এবং উপরে রাখতে হবে দিস ইয়ারের স্যালারি, এবং তার সাথে এই যে 5 আর 8 এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। সিমিলারলি রাকিবের সাথে যদি আমরা করি তাহলে কি আসে? রাকিবের ছিল কত 23:20। 20 ছিল হলো গত বছর, রাইট? হ্যাঁ, সো 23:20 বোঝা গেল? ইয়েস। ওকে, 4 5 2 7, which becomes 35:26. এখন বলেছে যে sum of their present salary is 1184. সাম তাদের দুইজনের স্যালারির সাম। এখন এদের দুইজনের স্যালারির ডিফারেন্স কত? 9। আর এদের স্যালারি এখানে দুইটাকে যোগ করলে কত হয়? 5 6 11 3 3 6 1 and 6, right? 35/26 হয় হলো 60। ভাইয়া ওইখানে যে 5 ওখানে আপনি 4 লিখেছেন মনে হয়। 5:25 এর কাছাকাছি করে যেটা এখানে 5 উপরে তো 7। হ্যাঁ
সো 14:23 23 তাহলে এর মধ্যে ডিফারেন্স কত থাকে? এগেন 9 থাকে, তাহলে 4 আর 3 39। তাহলে এদের দুইজনকে যোগ করলে কত হয়? 7 3 11 8 4। Therefore 9 is equivalent to what? 11 8 4 into 9 divided by 37. So 37 দেয়া এখানে ডিভাইড করে এটা ডিভাইড করলে 337 কত হয়? 90 আর 21, তাহলে 111 111 এর মধ্যে তাহলে 3 আর 2 9 2 যা 88 288। সো 288 টাকা। এই 9টা কোত্থেকে পেলাম? বলেছে যে তাদের স্যালারির প্রেজেন্ট স্যালারির ডিফারেন্স। তো এখানে তাদের সাম, দুইটাকে সাম করে আমরা লিখলাম 1184 বিকজ the sum of their present salary is 1184। তাহলে তাদের ডিফারেন্স কত? ডিফারেন্সটা এভাবে বের করে ফেলো। না বুঝলে একটু বলেন আমাকে। ভাই ডিফারেন্সটা কি 14 minus 23 9 এটাই নিছেন? এক্স্যাক্টলি। ওর ভাই একটু কাইন্ডলি। জি ভাই বলেন। ভাইয়া লাস্ট ক্যালকুলেশনটা বুঝি নাই 37 এর। 37 এর ক্যালকুলেশনটা 37 আসছে কোথা থেকে? এটা কি তাদের কারেন্ট স্যালারি না? দিস ইয়ারের স্যালারি না? আবির আর রাকিবের এই দুটোর যোগফল হলো 37। তাহলে এখানে তো বলছে যে তাদের যোগ হলো 1184। তাহলে এই দুটো যোগ করে এটা ইজ ইকুইভ্যালেন্ট টু 1184। তাহলে এদের ডিফারেন্স হলো 9। তো 9 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? বুঝা গেছে? তারপর তারপর 13। থার্টিনে বলা আছে the ratio of flour to water to sugar in a recipe is 7:4:1। তার মানে flour is to water is to sugar 7:4:1। So এখানে বলো যে the ratio in a new recipe calls for a doubling of the ratio of flour to water from the original recipe। The original recipe থেকে flour to water এ ডাবল হয়ে গেল। সো এই যে ডাবলিং যেটা বোঝায়, এই ডাবলিং এর জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন যে ডাবলিংটা হলো বেসিক্যালি প্রথমটা চেঞ্জ হবে সেকেন্ডটার সাপেক্ষে, দ্যাট ইজ সেকেন্ডটা কনস্ট্যান্ট থাকবে। এখন এখানে বললো যে দ্য রেশিও ইন আ নিউ রেসিপি কলস ফর আ ডাবলিং অফ দ্য রেশিও অফ ফ্লাওয়ার টু ওয়াটার। মানে ফ্লাওয়ার ডাবল হয়ে গেছে, ওয়াটার যেরকম হচ্ছে সেরকম। এখন ফ্লাওয়ার আর ওয়াটার কত? ফ্লাওয়ার ছিল কত? ফ্লাওয়ার ছিল 7 আর ওয়াটার কত? ওয়াটার হলো 4। তারপর নিউ রেসিপিতে ফ্লাওয়ার টু ওয়াটার হলো, এটা ফ্লাওয়ার হয়ে গেল 17, ওয়াটার 14 থাকলো। আবার পরে বলেছে যে and a halving of the ratio of flour to sugar। আবার ফ্লাওয়ার টু সুগারে হাভিং, এইটার 7 ছিল, তার মানে এটা হবে 3.5:, এটা 1 যা তাই থাকবে। এই দুইটা লাইন বোঝা গেছে নাকি বলেন? ওকে, ধরে নিলাম বোঝা গেছে। তাহলে এইটাকে আমি যদি 4 দিয়ে গুণন করি
তাহলে কত আসে? 14:4। সো এটা যেরকম আছে সেরকমই থাকে, 14:4। সো আমার এটা তো ফ্লাওয়ার যায়, এটা তো ফ্লাওয়ার তাই, তার মানে আমার ওয়াটারও 4, সুগারও 4। এখন আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে যে if the new recipe calls for 8 cups of water, how much sugar is required? তার মানে এই যে 4, এই ওয়াটারের যে 4, এই 4 is equivalent to what? 8। তার মানে আমাদের এখন এই 4টা চাইছে, সুগারটা চাইছে। তাহলে ভাইয়া 3.5 টা একটু বুঝি নাই। কতটুকু তাহলে আমার সুগার লাগবে? therefore 4 is equivalent to 8 into 4 divided by 4 is equal to 8 cups। তাহলে আমার ওয়াটারও যদি 8 কাপস লাগে, সুগারও 8 কাপস লাগবে। বলেন এখন কোশ্চেন করেন, কি কোশ্চেন, কি জন্য বললেন? ভাই ওই যে 3.5 টা কোথা থেকে আসলো? প্রশ্ন পড়ছেন মাঝখানের লাইনটা, প্রশ্নটা পড়েন তো একটু, একটু শোনাই পড়েন আমাদের। Having of ratio of flour to sugar. হ্যাঁ, হ্যালো, বলেন। না মাঝের লাইনটা ছিল and having a and having of ratio of flour to sugar. হ্যাঁ, এটার মানে কি বুঝাইছে? ভাইয়া আপনার হচ্ছে তাহলে হচ্ছে ফ্লাওয়ারের রেশিওটা ভাইয়া হাফ হবে। মানে having the ratio of flour to sugar, right? তো যে ফ্লাওয়ারের রেশিওটা আমার হাফ হবে। এক্স্যাক্টলি। ও আচ্ছা ঠিক আছে। প্রথমটা আপনি ধরেন যদি এখানে বলতো যে ট্রিপল, সো and the tripling of the ratio of flour to sugar, তার মানে ফ্লাওয়ারটা 3 গুণ হইতো, সুগার কনস্ট্যান্টে থাকবে। ক্লিয়ার? জি জি ভাইয়া। ওকে, ভেরি গুড। একটু বলবেন যে এখানে বুঝে নাই। 4 ইকুইভ্যালেন্ট 8, এটা একটু পুরাটা বলে দেন একটু। 4 ইকুইভ্যালেন্ট 8 কিভাবে আসছে এভাবে? এখানে তো 4, এইটুকু তো বোঝা গেছে না? জি। ওকে, কোশ্চেন পড়েন, ওই লাস্ট লাইনটা পড়েন। ইফ দ্য নিউ রেসিপি কলস ফর, সাদ ভাই শুনাই পড়েন একটু আমাকে। If the new recipe calls for 8 cups of water, how much sugar is needed? তো আমরা ধরে নিছি জি 8 কাপস অফ ওয়াটার এখন লাগবে। এখন নিউ রেসিপিতে আমাদের রেশিও অনুযায়ী কত পার্ট ওয়াটার লাগবে? নিউ রেসিপিতে রেশিও অনুযায়ী কত পার্ট ওয়াটার লাগবে? 4। তাহলে 4 ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা তো নিউ রেশিওর ওয়াটারই বলছে, তাহলে 4 ইজ ইকুইভ্যালেন্ট টু 8, ইজন্ট ইট? আর নিচের চারটা কি? এটা এখানে বলেছে হাউ মাচ সুগার ইজ রিকোয়ার্ড। এটা বেসিক্যালি এটা দরকার ছিল না, বাট এটা আমি দেখাইছি যে না হলে আপনি কনফিউজড হয়ে যাবেন। সো হাউ মাচ সুগার ইজ রিকোয়ার্ড, তাহলে সুগার কতটুকু আছে? এই ফ্লাওয়ার তো ইকুয়াল হয়ে গেছে, তার মানে সুগারও 4, ওয়াটার এটা যদি 4 থাকে 4, এটাও 4, রাইট? তো তাহলে ওই 4 ইজ ইকুইভ্যালেন্ট টু 1। তো ওটা হলো সুগারের 4, নিচেরটা সুগারের 4, উপরেরটা ওয়াটারের 4। ক্লিয়ার? ভাইয়া 35টা একবার বলবেন কিভাবে আসছে? 35 না আপু, এটা 3.5। 3.5? জি, এখানে having of the ratio of flour to sugar। ঠিক আছে? জি ভাইয়া। ঐকিক নিয়মে একই সারিতে সিমিলার ভ্যালু থাকতে হয় না? লাইক ওয়াটার হলে ওয়াটার, সুগার হলে সুগার। আমরা যেখানে
মানে উপরের আপনি চারটা হচ্ছে হলো ওয়াটার, নিচের চারটা আপনি হচ্ছে হলো সুগার। আপনি যদি এখানে যদি বলেন ফ্লাওয়ার ইজ টু ওয়াটার ইজ টু সুগার ইজ ইকুয়াল টু 14 ইজ টু 4 ইজ টু 4, সমস্যা হবে? না, তো সেম তো, একই তো, কারণ এখানে তো দুইটা মিলে গেছে, একটা একটা কমন তো মিলে গেছে। স্টিল বুঝলাম না। একটু হালকা গেস করতে পারতেছি, বাট ক্লিয়ার হয়নি। বুঝছি ভাই। কোথায় ক্লিয়ার হয়নি বলেন? কোথায় ক্লিয়ার হয়নি? এই টাইপে বোঝা ট্রাই করছি, একটু কোথায় বুঝিনি, বাট লাস্ট লাইনটা কেমন যেন একটু অসামঞ্জস্য লাগতেছে। আচ্ছা, লাস্ট লাইনটা কোথায়? এইখানে? জি, এই যে এই জায়গাটাতে। আচ্ছা, এইখানে যদি আমি এরকম করে দেই 28 is to 8 is to 8, তাহলে বোঝা যাবে? সেক্ষেত্রে আর ওয়াটারও 8, সুগারও 8। তাহলে এখানে কোশ্চেনে বলছে 8 কাপ অফ ওয়াটার, তার মানে এই 8টা হলো, ঠিক আছে। আর এখানে 8 কিসের? তাহলে সুগার লাগবে 8। আচ্ছা, জি জি ভাই, বুঝতে পারছি। ওকে, 12 নাম্বার দেখ, 12 নাম্বার হোমওয়ার্ক, 12 নাম্বার সহজ আছে, সহজ ম্যাথ করে লাভ নেই। আচ্ছা, ইয়েতে চলেন, অ্যালিগেশনে চলেন, রেশিও নিয়ে অনেক কথাবার্তা হইলো, অ্যালিগেশনটা বুঝাই। অ্যালিগেশনের বেসিক আইডিয়াটা যদি আমি বলি, বেসিক আইডিয়া হলো এরকম যে আপনার ধরেন 35 টাকা কেজি করে 1 কেজি চাল কিনছেন, মানে 1 কেজি না, কিছু কেজি চাল কিনছেন, 40 টাকা করে কিছু কেজি চাল কিনছেন, দুইটা চাল মিক্স করলেন, মিক্স করার পরে আপনার দেখলেন যে ওকে দুইটা চাল 38 টাকা কেজি অ্যাভারেজে আসছে। তাহলে আপনাকে বের করতে হবে কোনটা কত কেজি কিনছিলেন। তাহলে এটা যেটা করতে হবে, বড় থেকে ছোট মাইনাস করে দিতে হবে। এখানে আসলো 2, এখানে আসলো 3। আপনি এখন বলবেন এই যে 35 টাকা কেজি যে কিনছেন, সেই 35 টাকা কেজি চাল কিনছেন হলো 2 কেজি, 40 টাকা কেজি কিনেছেন চাল 3 কেজি। এটি অ্যালিগেশন। এই জিনিসটা বোঝা গেছে। এই জিনিসটা বোঝা গেলে আমরা আর একটা ব্যাপার বোঝাবো। ভাইয়া কোশ্চেনটা বুঝতে পারিনি ভাইয়া। ভাইয়া একটু রিপিট করবেন? জি, কোশ্চেনটা ছিল যে আপনি দুই ধরনের চাল কিনছেন, একটা চাল কিনছেন 35 টাকা কেজি, আর একটা চাল কিনছেন 40 টাকা কেজি। তাহলে কেনার পরে দুটো চাল মিক্সড করলেন, মিক্সড করে আপনি পাইলেন যে ওকে আপনি অ্যাভারেজে বা গড়ে আপনি 38 টাকা করে চাল কেনা হয়েছে। এখন আপনাকে বের করতে বলছে যে কোনটা কত কেজি চাল কিনছেন। আপনি অ্যালিগেশন করে দিচ্ছেন, প্রথম যে 2টা কেজি কিনছেন সেই 2টা কেজি লিখলেন, মাঝখানে যে অ্যাভারেজ প্রাইসটা সেটা বসালেন, তারপর এটা মাইনাস করে দিলেন, 2 আসলো, এখানে 3 আসলো। এই 2 দিয়ে বোঝাচ্ছে হলো যে আপনি 35 টাকা কেজি চাল 2 কেজি কিনছেন, 40 টাকা কেজি চাল 3 কেজি কিনছেন। তার মানে হলো যে এইটা হলো কোয়ান্টিটি, এটাও কোয়ান্টিটি, আর এটা প্রাইস, এটাও প্রাইস। বুঝলাম না কি বুঝলাম না? আওয়াজ নাই? মারুফ ভাই বলেন।
হ্যাঁ বুঝছি এটা। থ্যাংক ইউ। যদি এটা বোঝেন, আমাদের অ্যালিগেশন এখানে একটা জাস্ট এটা এটা বেসিক কনসেপ্ট, এর চেয়ে একটু অ্যাডভান্স কনসেপ্ট আছে, সেই অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে যাব। কিন্তু তার আগে বলে নিই, অ্যালিগেশন তিন ভাবে করা হয়, তিনটা ক্ষেত্রে করা যায়। আমরা একটা একটা ক্ষেত্র কভার করবো, একটা একটা ক্ষেত্র আমরা ক্রস চেক করবো এখান থেকে। প্রথম ক্ষেত্রের নাম হলো অ্যাড। খেয়াল করেন যে 7 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। 7 নম্বর কোশ্চেনে বলা আছে যে in a mixture of 50 liters milk and water are in the ratio of 3:2, তার মানে মিল্ক আর ওয়াটার 3:2 রেশিওতে আছে। তারপর একে যদি মিল্কে যদি আপনি লিখেন তাহলে 3/5 লিখবেন, ওয়াটারকে লিখবেন 2/5। ঠিক আছে, এখন বলেছে যে how much water would be added to the mixture to make the ratio up to equal। তার মানে বলেছে যে এই মিক্সচার দুইটার মধ্যে, এই মিক্সচারের মধ্যে কতটুকু ওয়াটার যোগ করলে, খেয়াল করেন এটা বাইরে থেকে একটা ওয়াটার যোগ করছে, সেই ওয়াটার যোগ করলে মিল্ক আর ওয়াটার ইকুয়াল হবে। ওয়াটার নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা ওয়াটার নিয়ে কাজ করি। তাহলে এখানে ওয়াটার দেন 2/5। তো এটা তো মিক্সচার থেকে নেয়া, যখন বাইরে থেকে ওয়াটার শুধু যোগ হচ্ছে, শুধু ওয়াটারই, সেটা পিওর ওয়াটার, তখন সেটার হবে পুরো 1ই হলো ওয়াটারের। এই দুইটাকে যখন মিক্সচার হয়ে বলছে যে মিল্ক আর ওয়াটার ইকুয়াল হবে 1:1, তো এই জায়গায় ওয়াটার কতটুকু আছে? 1/2 আছে, তো সেটা 1/2। এখন এটা তো ফ্র্যাকশন হলো, এই ফ্র্যাকশনকে আপনি কি করতে পারেন? ইন্টিজারে নিয়ে যেতে পারেন। ইন্টিজারে নিয়ে যাওয়ার জন্য এই যে ডেনোমিনেটর গুলো আছে, সেই ডেনোমিনেটর গুলোর এলসিএম বের করবেন। এখানে আছে 5 আর 2 আর 1, তাহলে 5 আর 2 এর এলসিএম কত? 10। তাহলে এর সাথে 10 মাল্টিপ্লাই করবেন। তো মাইক তো মিউট হয়ে গেছে। ওকে, এখন শোনা যায়? জি ভাই ঠিক আছে, মাঝখানে মিস আপ করে গেছি, কাইন্ডলি রিপিট করতে। ওকে, সো এখন যদি এইরকম অবস্থা আছে, এখন এই দুইটাকে মাইনাস করলে কত হয়? 5, আর এই দুইটাকে মাইনাস করলে 1। তাহলে আমাদের কি আসলো? 5:1। এখন কথা হলো, এই যে নেওয়া হয়েছিল, এইটা হলো একটু অ্যাডভান্স, আগের 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 মতো, কিন্তু একটু বললাম আগের মতো করে। এখন এই 5 দিয়ে কি বোঝাবে? এই 5 দিয়ে বোঝাবে যে এই যে এখানে যে 50 ছিল, যে 50 লিটার্স অফ মিল্ক আর ওয়াটারের যে মিক্সচার ছিল, এই 5 দিয়ে বোঝাবে এই 50, আর এইখানে এই ওয়াটার কতটুকু অ্যাড হলো, এই 1 দিয়ে বোঝাবে তাকে। তাহলে যদি আমরা এখন বলি যে 5 is equivalent to 50, therefore 1 is equivalent to কত? 50/5 is equal to 10। তার মানে 10 লিটার ওয়াটার যোগ করা হয়েছে। দ্যাটস দ্য আনসার। বলেন বোঝেন নাই কোথায় আর বুঝছেন কোথায়? ভাইয়া এই হাফটা কিভাবে আসলো? ওয়াটার আর মিল্ক বললো কি, যে ধরেন ওয়াটার যখন আপনি নতুন করে অ্যাড করলেন, তখন ওয়াটার আর মিল্কের রেশিও কি হলো বলেন, প্রমিতা বলেন।
যখন জি ভাইয়া বলছি 3:2 যাতে দুইটা ইকুয়াল হয়। তাহলে ইকুয়াল হলে ওয়াটারও অন হবে, আপনার মিল্ক অন হবে, রাইট? জি ভাইয়া, তাহলে এখানে হাফ যাবে ওখানে হাফ যাবে। এক্স্যাক্টলি। ক্লিয়ার নাকি বোঝা গেল না ব্যাপারটা? হ্যাঁ বুঝেছি। আর বুঝি নাই কে? হ্যাঁ বুঝছি, কিন্তু নিজে না করা পর্যন্ত ক্লিয়ার হইতে পারবো না হয়তোবা। ভেরি গুড, এই এটা কনফিডেন্সটা একটু আমার। ভাইয়া বুঝি নাই আমি। কোথায় বোঝেন নাই মৌসুমী বলেন? এলিগেশনে এটাই বুঝি নাই। কনসেপ্টটা জি ভাইয়া। অ্যালিগেশন কেন করা হয় আগে এটার কারণ জানতে হবে, রাইট? অ্যালিগেশন করা হয় হলো দুইটা মিক্সচারের ক্ষেত্রে বা দুইটা জিনিসকে মিক্সচার করার জন্য। খেয়াল করেন এই জায়গায় ঘটনাটা কি ঘটছে। আপনার কাছে একটা একটা বাটিতে বা যে কোনো একটা পটে ওয়াটার আর মিল্কের একটা মিক্সচার আছে। সেই মিক্সচারের মধ্যে মানে ওইখানে মিল্কের পরিমাণ বেশি আছে, ওয়াটারের পরিমাণ কম আছে। তো এখন আপনি সেইখানে কিছু ওয়াটার মিক্সড করলেন, ওই আরো কিছু পানি ঢেলে দিলেন ওই পটের মধ্যে। ঢেলে দিয়ে আপনি দেখলেন যে ওয়াটার আর মিল্ক সমান সমান হয়ে গেছে। এখন পরে আপনি চিন্তা করলেন যে আচ্ছা তাহলে ওয়াটারটা কত লিটার আছে এই জায়গায়। প্রশ্নটা হলো এটা, বুঝছেন? প্রশ্নটা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। এখানে 2/5 কোত্থেকে আসছে বুঝছেন? না ভাইয়া। এই যে মিল্ক আর ওয়াটার 3:2 অনুপাতে ছিল, সেই ওয়াটার কতটুকু আছে? 2/5। জি। সেই ওয়াটার 2/5 এই জায়গায়। এখানে যে 1, এই 1টা কোত্থেকে আসছে? পিওর ওয়াটার আপনি যখন ঢালছেন তখন ওইটা কি ওর সাথে কি কোনো মিক্সড আছে? না। নাই। পিওর ওয়াটার জন্য এখানে পুরো 1 ধরা লাগে। ওকে? জি ভাইয়া। আচ্ছা, এই দুটো মিক্সড করার পরে আপনার ওয়াটার আর মিল্ক ইকুয়াল হয়ে গেল। যখন ইকুয়াল হয়ে যায় তখন অর্ধেক ওয়াটার অর্ধেক মিল্ক, এই জন্য এখানে ওয়াটার আবার অর্ধেক হয়ে গেল। এটা ক্লিয়ার? জি। ওকে, ভেরি গুড। এখন আপনি এই 2 আর 5 এর এলসিএম করলেন। 2 আর 5 এর এলসিএম কত? মানে 10। লসাগু 10। এই 10 দিয়ে সবার সাথে গুণ করে দিলেন। গুণ করে দিয়ে এখানে কাটাকাটি করে পেলেন 4, এখানে গুণ দিয়ে পেলেন 10, এখানে কাটাকাটি করে পেলেন 5। তারপরে 10 থেকে 5কে মাইনাস দিলেন, এখানে 5 আসলো। 5 থেকে 4কে মাইনাস দিলেন, এখানে 1 আসলো। এটা বোঝা গেছে? জি ভাইয়া। এখন এই যে 5, এই 5 মানে বোঝাই হলো এর যে মাথায় এই জিনিসটা নেওয়া হয়েছে, এই জিনিসটা কার থেকে নেওয়া হয়েছে সেই আসল সোর্সটা বোঝায়। এখন এই 2/5 কার থেকে নেওয়া হয়েছিল? আপনার পটে যে 50 লিটার মিল্ক আর ওয়াটারের মিক্সচার ছিল সেখান থেকে। তো তার মানে এই 5 বোঝাবে এই 50কে, আর এই 1 বোঝাবে এই যে কোত্থেকে আসছিল, এই যে পিওর ওয়াটার ঢাললেন কতটুকু ঢাললেন সেই অ্যামাউন্টটা বোঝাবে। তাহলে 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 50, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 10। সিম্পল। বুঝলাম না? জি ভাইয়া বুঝতে পেরেছি। ভেরি গুড। এইবার তাহলে 17 নম্বরে যান। তার মানে আমরা এডিশন অ্যাড করা বুঝলাম, এবার রিপ্লেসমেন্ট। নম্বরে কি আছে?
মিল্ক আর ওয়াটার আছে 2:3। খেয়াল করেন এখানে বললো যে মিল্ক আর ওয়াটার আছে 2:3 তে। সো সেখানে ওই কন্টেইনারের মধ্যে 60 লিটার মিক্সচার ছিল, সেখান থেকে এক্স লিটার মিক্সচার তুলে নেওয়া হলো এবং সেই জায়গায় ঠিক এক্স পরিমাণ এই এক্স পরিমাণ মিক্সচার তুলে নিয়ে এক্স পরিমাণ পিওর মিল্ক দেয়া হলো। তার মানে ওই এক্স পরিমাণ মিক্সচারকে রিপ্লেস করা হলো। নাও এই জন্য একে বলছি আমরা রিপ্লেসমেন্ট। এটার মানে হলো আগে যেরকম অ্যাড এর ক্ষেত্রে 50 লিটার ছিল মিক্সচার, তার মধ্যে বাইরে থেকে 10 লিটার অ্যাড হয়ে টোটাল 60 লিটার হয়ে গেল। টোটাল অ্যামাউন্ট এখানে চেঞ্জ হবে না, এখানে টোটাল অ্যামাউন্ট 60 থাকবে। সেইখান থেকে আমি এক্স পরিমাণ তুলে নিলাম, তুলে নিয়ে আবার এক্স পরিমাণের মধ্যে ঢেলে দিলাম। ওকে, ভেরি গুড। তাহলে খেয়াল করেন বলছে যে যদি এরকম হয় তাহলে এই so that the container will have milk and water equal proportion. Again milk আর ওয়াটার দুটো ইকুয়াল প্রপোর্শনে আসবে। তার মানে আমি এখানে যেহেতু মিল্ক নিয়ে কথাবার্তা হচ্ছে, আমরা মিল্ক নিয়ে কথাবার্তা বলবো। সো আমাদের এখানে মিল্ক কতটুকু আসবে? এখানে মিল্ক আসবে 2/5। আমরা এখানে 2/5 লিখলাম। পিওর মিল্ক অ্যাড করছি, পিওর মিল্ক 1 পার্ট। দুইটাকে যদি মিক্সড করে আমরা চাচ্ছি কত, হাফ, মানে ইকুয়াল চাচ্ছি, ইকুয়াল মানে হাফ। এলসিএম করলে 10 এগেইন সেম জিনিসটাই আসবে 5:1। দ্য থিং ইজ দ্যাট এখন কি হবে, এই 5 দিয়ে কি এখন এটা বোঝাবে? অ্যাড এর ক্ষেত্রে যেরকম দেখলেন যে 5 মানে হলো আপনার বোঝাচ্ছে এই 50 বোঝাচ্ছে, কিন্তু যখন এরকম রিপ্লেস বলবে তখন আপনার কোয়ান্টিটি চেঞ্জ হয় না, টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হয় নাই, তখন এই দুইটা মিলেই বোঝাবে এই যে 6, এই 6 বোঝাবে হলো এইখানে যে 60 আছে সেটাকে, আর এই 1 বোঝাবে তো এখানে আছে সেটাই। কথা বোঝা গেছে? তাহলে এখন এই জায়গায় 6 is equivalent to 60, 1 is equivalent to 60/6, that is 10. This is the answer. না বুঝলে একটু বলেন। ভাইয়া মাঝখানে 4 আর 10 কি আনছিলেন? ভাই আপনার মাইকটা মিউট করা। বলেন। আর 4 আর 10 5 এর উপরে এটা কিভাবে যেন আসছিল? এই যে এই 5 আর 2 এর এলসিএম এখানে গুণন করবেন, গুণ করে কাটাকাটি করলে 5 2 যা 10, এই 2 2 যা 4। বুঝলেন না? 6:60 কিভাবে আসছে এটা একটু আবার বলেন তো ভাই। এখানে তো নতুন কোয়ান্টিটি কি বাড়ছে? বাড়ে নাই। আগে যে কোয়ান্টিটি ছিল 60 লিটার সেটাই আছে, কারণ হলো যতটুকু তুলে নিছে ততটুকু আবার দিয়ে দিছে। সো এটার জন্য আমাদের টোটাল যে কোয়ান্টিটি আছে 60, টোটাল রেশিও বেসিক্যালি এই টোটাল রেশিও হচ্ছে 6, এই টোটাল রেশিও ইজ ইকুইভ্যালেন্ট টু টোটাল কোয়ান্টিটি হবে। যেহেতু এখানে কোনো চেঞ্জ হয় নাই, বাইরে থেকে এডিশন আসে নাই, যখন বাইরে থেকে এডিশন আসবে তখন শুধুমাত্র এইটা
ইকুইভ্যালেন্ট এটা হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝছি ভাই। 6টা কোথা থেকে আসলো? 6 জি ভাইয়া। এটা টোটাল কোয়ান্টিটি, এই দুইটা যোগ করে। জি। আর উপরে হচ্ছে ওয়াটারটা 3/5টা কেটে 5 লিখলেন কি? বুঝলাম না কোথায়? ভাই, যে উপরে 60-র উপরে মানে ওয়াটার রেশিওটা 3/5টা কেটে 5 লেখা হয়। এটা লাগবে না। জি। আমার রিপ্লেসমেন্ট কমপ্লিট। এবার আমাদের তিনটা হলো পিওর মিক্সচারের জায়গাটা। এবার 3 নম্বরটা, 14 নম্বর দেখেন, 14 নম্বর কোশ্চেনটা পড়েন। চোদ্দ নম্বরে কি বলছে দেখেন, a milk vendor contains 2 cans of milk. The first contains 25% water and the rest milk. সো এই জায়গায় আমরা যদি দেখি, আমরা যদি প্রথমে এখন how much milk should be mixed from each of the containers so as to get 12 liters of milk such that the ratio of water to milk is 3:5. আমরা যদি এখন এখানে আবার চিন্তা করি, এখানে যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। কারণ আমরা কি নিয়ে কাজ করব? ওয়াটার নিয়ে কাজ করি। ওয়াটার নিয়ে কাজ করলে এখানে ওয়াটার কতটুকু আছে? 1/4। এখানে ওয়াটার কতটুকু আছে? 1/2। আর থার্ডটাতে 3:5, থার্ডটাতে ওয়াটার আছে 3/8। তার মানে এখানে যেটা করতে হবে আমাদের 1/4, 1/2, 3/8। ওকে, এখানে আমরা 8 হলো আমাদের এলসিএম, 8, 8, 8, তাহলে 2, 4, 3, 1:1। তো আমরা 1:1 অপশন থেকে দেখেন যে দুইটা কন্টেইনার থেকে সমান সমান কোন কোন অপশন থেকে নেওয়া হয়েছে? বি অপশন থেকে। 6 লিটার 6 to 6 লিটার, 6 লিটার আর 6 লিটার, তার মানে 6 into 6। বোঝা গেল না মনে হয়, রাইট? হ্যাঁ, লাস্টের টুকু একটু বলবেন 1:1টা। এইটা কেন এখনো ক্লিয়ার হচ্ছে না? 4 থেকে 3 মাইনাস করলে কত হয়? 1।
3 ও থেকে 2 সরি মাইনাস ভাইয়া, করলে সরি, কত হয় 1? ভুলে গেছিলাম, এই অংশটুকু ভুলে গেছিলাম, সরি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা অ্যান্সারটা কি হচ্ছে? আনসারটা অপশনে বলেন তো দেখি, আনসার কোনটা হবে, অপশন দেখে বলেন তো। আচ্ছা, এটা আমরা যে ফাইন্ডিংসটা পাইলাম, এটাকে কিভাবে ইন্টারপ্রেট করা যায় বলেন তো সাদ ভাই? মানে হচ্ছে হলো ওয়াটার যা হবে মিল্ক তা হবে। আমার মনে হচ্ছে বি হলো অ্যান্সার, cuz 6 ওয়াটার যা হবে মিল্ক তা হবে, এখানে কোশ্চেনটা পড়ে না। হাউ মাচ থেকে পড়েন। কোশ্চেনটা কি বুঝছেন? না ভাই, কোশ্চেনটাতে বলেছে যে এই যে 2টা ক্যান ছিল তার, সেই 2টা ক্যান থেকে কতটুকু ওই যে মিল্কের যে মিক্স আছে, সেই মিক্স নিয়ে সে তৃতীয় যে পটটা আছে সেই পটে সে মিক্সড করবে, যাতে তার 12 লিটার মিল্ক হয়। তার মানে সে যে ক্যান 1 আর ক্যান 2 থেকে যে নিচ্ছে, সেখান থেকে কত পরিমাণ নিবে, এটা হলো সেই অ্যামাউন্ট বোঝাচ্ছে। এখন এই জায়গায় যে 1:1 আসছে, এখন 1/2 ইন্টু 12 করলে কত হয়, 6 আসে। আবার আর একটা 1/2 ইন্টু 12 ও 6 আসে। That's why 6 liters into 6 liters from can 1 and can 2. ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাই ক্লিয়ার। ওকে, ভেরি গুড। 10 নাম্বার করেন তো। এটা ডায়াগোনালি হলো না কেন? হুম, ডায়াগোনালি কেন করলেন না? ডায়াগোনালি বুঝলাম না। মানে নর্মালি তো আমরা যেটা করি যে মানে লেফটের থেকে তো এক্স মাইনাস 14.5 আর 7% মাইনাস এক্স, আপনি এক্স মাইনাস 7% দিচ্ছেন, এই জন্য বললাম আর কি। আমরা তো কোনাকুনি করি তো 14.5। Oh shit. My mistake.
ক্লিয়ার? জি ভাই। এটা কি বুঝছেন নাকি বোঝেন নাই? ভাইয়া 3 grams of solution x মিক্স করতে বলতে, এখন এটা আপনি ডিরেক্ট করছেন কিভাবে? মানে 14.5% minus x divided by x minus 7% equals to 3/2। কি বললো? সলিউশন এক্স contains 7% of liquid M, right? জি ভাইয়া। Solution Y contain 14.5% by weight of liquid M. ঠিক আছে? আচ্ছা, if 3 grams of solution X, তাহলে সলিউশন X টা এই যে 7 কি, এটা সলিউশন X থেকে না, এই বরাবর কোয়ান্টিটি কোনটা? এইটা। তাহলে এই যে কোয়ান্টিটি যেটা এইটা, এই কোয়ান্টিটিটা সেম, X এর কোয়ান্টিটি এটা, Y এর কোয়ান্টিটি এটা, এভাবে। বিকি সাহেব বুঝছেন? বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে, আজকে আর না করাই, নেক্সট ডে ক্লাস লেকচার 3 এর উপর একটা ক্লাস নিব, তারপরে লেকচার 6 আর 3 এর একটা সলভ ক্লাস নিব। তার আগে একটা 3 আর 6 এর একটা ক্লাস নিয়ে, এক্সট্রা ক্লাস নিয়ে তারপরে ক্লাস করব, সলভ ক্লাস নিয়ে করব। তার মানে নেক্সট ক্লাস কি ভাই সলিউশন ক্লাস হবে, মানে সলভ ক্লাস? নেক্সট ক্লাস সলভ ক্লাস হইতে পারে, বা সানডে তো, সানডেতে সলভ ক্লাস নিব নাকি থার্সডেতে? না, সানডেতে সলভ ক্লাস নিব। না, ঠিক আছে, সানডেতে নেক্সট সলভ ক্লাস ক্লাস। তো ভাই থার্সডে হবে, তাই না? থার্সডে হবে না, থার্সডে ইংলিশ ক্লাস হবে। আপনারা কি আপডেট দেখেন না? সরি। এখানে তাইলে আমরা আপডেট দিয়ে কি করব? আপডেট তো দরকার নাই, আপডেট দেয় নাই, আপডেট তো ওই আপডেট দেয় ভাইয়া নাই। 31 তারিখ পর্যন্তই দেওয়া আছে। কি রে, ইয়ে ভাই আপডেট করেনি, সৌরভ ভাই আপডেট করেনি? সৌরভ ভাইকে তো বলে দিছে আপডেট করতে। আচ্ছা বাদ দেন, সৌরভ ভাইকে বলে দিব না, বা অফিসে ভাই বলে দিব। আপডেট করে নাই। হ্যাঁ, সৌরভ ভাইয়ের সাথে কথা হয়েছে, সৌরভ ভাই ইয়ে নেবে। আচ্ছা ঠিক আছে ভাই। আমাদের এই উইকের ম্যাথ ক্লাস হবে না। থার্সডেতে ম্যাথ ক্লাস হচ্ছে না, থার্সডেতে ইংলিশ ক্লাস হবে, টিউসডেতে ইংলিশ ক্লাস হবে। এই উইকে ম্যাথ ক্লাস একটাই হবে, ঠিক আছে? জি ভাই। ওকে ভাইয়া এলিগেশনের ম্যাথ গুলা আরো ভালো বোঝার জন্য কোনগুলা প্র্যাকটিস করব? ডোন্ট মেমোরাইজ চ্যাপ্টারে আগে মিক্সচার বোঝে নেন, ডোন্ট মেমোরাইজ চ্যানেল থেকে ডোন্ট মেমোরাইজ মিক্সচার লিখে সার্চ করবেন ইউটিউবে, দেখবেন যে ডোন্ট মেমোরাইজ এর মিক্সচারের আসবে, ওইখান থেকে আগে মিক্সচারের বেসিক কনসেপ্ট শেখেন, তারপরে এমনিতে অ্যালিগেশন পাবেন। ভাইয়া চ্যাট বক্সে একটু লিখে দেবেন। লিঙ্কটা নেওয়া হলে বলেন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, সালাম আল্লাহ আলাইকুম হাফেজ, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট।